ওই মামলার কালো রোগা চেহারার আসামিটি যে ছিল খুনের আসামি। এটা কোন বছরের কথা বলছেন বলুন তো? ঠিক মনে নেই, বছর দশেক আগের কথা হবে। জুন মাস ছিল কি? সেটা ঠিক মনে পড়ছে না, তবে গরমকাল ছিল, পাখা চলছিল। ওই কেসটার আসামি পক্ষের কৌশলী ছিলাম আমি। বেটা তার বউকে দা দিয়ে মেরেছিল, আমি ওকে বাঁচিয়ে দিয়েছিলাম। আপনি আপনি ওকে বাঁচিয়ে দিলেন? হ্যাঁ, বাঁচিয়ে দিয়েছি। কিভাবে? আরে বাবা, স্বামী দা দিয়ে মারলেই যে বউ মারা যাবে বা মাথা ফাটবে তা তো নয়, অন্য কোনো ভাবেও ফাটতে পারে। কোনো আই উইটনেস ছিল না, কোনো কেউ প্রত্যক্ষদর্শী ছিল না। অকুস্তরে শুধুমাত্র একটা বটি পাওয়া গিয়েছিল, রক্তাক্ত মাখা, আর পুলিশ খানা তল্লাশি করেও কোনো দা খুঁজে পায়নি। ওটা নদী পক্ষে প্রক্ষিপ্ত হয়েছিল। তো আমি কেসটাকে এরকম করে সাজালাম যে বউটি রান্নাঘরে কুটনো কাটছিল, ওরা 1 মাস আগে একটি বাচ্চা হয়েছে, শরীর অত্যন্ত দুর্বল। তার 5 বছরের ছেলেটি খেলতে খেলতে এসে পিঠে হুমড়ি খেয়ে পড়ে, বউটি টাল সামলাতে না পেরে বটিতে তার মাথাটা ফেটে যায়। অনেক খাটতে হয়েছিল বউটিকে বাঁচাতে গিয়ে, কিন্তু তারপরেই জানেন আমার পোশাকটা বেড়ে গেল, বুঝতে পারলেন? আর এখন তো আমার ক্রিমিনাল কেসে আমার আর কোনো জুড়ি নেই। আপনি আপনি একটা সত্যিকে মিথ্যা প্রমাণ করে দিলেন এভাবে? শুনুন জয়ানন্দ বাবু, এই সত্য মিথ্যা বলে কিছু নেই। এগুলো না শুধুমাত্র একটা ধারণা মাত্র। এদের নিজস্ব কোনো সত্তা নেই। এদেরকে যে যে পাত্রে রাখবেন সেরকম সেরকম তার চেহারা ধারণ করবে। এরা এক এক যুগে এক এক রকম বর্ণ ধারণ করেছে। ধরুন না, আমরা ছোটবেলায় ইউক্লিডের জিওমেট্রি পড়েছিলাম, মনে আছে না? এখন শুনছি সেটাকে আংশিক সত্য। নিউটনের ফিজিক্স, যাকে মহাসত্য বলে জানতাম, আইনস্টাইন এসে সমস্ত ভাবনা বদলে দিলেন। তাহলে বুঝতেই পারছেন ওই পরিপূর্ণ সুবল নিটল সত্য বলে কিছু হয় না। সবই প্রমাণ সাপেক্ষ। আর সত্য বলে যদি কিছু থেকেই থাকে, তাহলে কেন সে স্বপ্রকাশ হয় না বলুন তো? কেন সে যীশুখ্রিস্টের মতন ক্রুশকাষ্ঠ থেকে অমর দেহে বেরিয়ে আসতে পারে না? কেন পারে না সে স্ফটিক স্তম্ভ থেকে নরসিংহর মতন বেরিয়ে আসতে? কেন তাকে নির্ভর করতে হয় আমাদের মতন মানুষের, এই ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন মানুষের যুক্তির ওপর, তার বানানো লজিকের ওপর? এই যে বুদ্ধির জোরে আমরা এইসব যোগ বিয়োগ কথা শিখি, সেই বুদ্ধি হচ্ছে আসল আলো। বুঝতে পারছেন জয়ানন্দ বাবু? সত্য মিথ্যা বলে কিছু নেই। এই ধরুন সত্য হলো এই যে আপনি সম্পূর্ণ নিরপরাধ। আপনার কপালে লেখা আছে, নাকি আপনার চোখের চাহনি দেখে সবাই বুঝে নেবে, নাকি আপনার চেহারা দেখে জেনে নেবে আপনি নিরপরাধ? সেটাকেও এই গোবিন্দ ভট্টাচার্যকেই প্রমাণ করতে হবে, এই অনেক লোকের সামনে অনেক বানানো যুক্তি দিয়ে। বুঝতে পারছেন জয়ানন্দ বাবু সত্য কিরকম দুর্বল আর আমাদের বুদ্ধি কি দুর্দান্ত? হা ভগবান, হা ভগবান, আমি কি কাউকে বিশ্বাস করতে পারবো না ভগবান? কেন পারবেন না? কেন পারবেন না? নিশ্চয়ই পারবেন, কিন্তু প্রমাণ করতে হবে তো। আরে আপনি একটা চুরি করে রাস্তায় ধরা পড়লে পর আপনাকে মেরে কেটে লাশ বানিয়ে দেবে 4টে লোক, কোনো কিছু সত্য মিথ্যা যাচাই না করে। কিন্তু আমরা তো তা পারি না। আমরা তো মাথা গরম করতে পারি না। আমরা যদি চোখে কিছু দেখেও থাকি, তাকে তো এভিডেন্স বলে মেনে নিতে পারি না। কি জানি, হয়তো ভুল দেখেছিলাম। আপনি কি বলছেন? আমি এই 2 হাতে যেটা করেছি, আমার মন তা জানে না। ঠিক আছে, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি প্রমাণ করুন। আমি পারবেন না জয়ানন্দ বাবু, পারবেন না। এই আপনাকে খুনে প্রমাণ করতে হলেও সেই আমাকে গোবিন্দ ভট্টাচার্যকেই প্রমাণ করতে হবে। বুঝতে পেরেছে? দেখে মন দিয়ে শুনে নিন, আপনার কেসটা কেচে যাবে না, আপনি একদম সম্পূর্ণ নিরপরাধ। খুব মন দিয়ে শুনে নিন, আপনি খুন করেননি, আপনার ধারণা সম্পূর্ণ ভুল।
তবে ভুল ভাবছি সব। আমার সব আমার সব সব ভুল হয়ে যাচ্ছে। আমি সব ভুল ভাবছি। সব ভুল, সব ভুল। নতুন খবর, জোর খবর। সরকারটা নিউ আলিপুর খুনের মামলা, নিউ আলিপুর খুনের মামলা, জোর খবর, নতুন খবর। ভুল জয়ানন্দ, ভুল। আমরা জানি তোমার পক্ষে এই রকম কাজ করা অসম্ভব। আমরা তোমাকে খুব ভালো মানুষ বলে জানি। আমরা জানি তুমি কাউকে কোনোদিনও কোনো রূঢ় কথা বলনি। তোমার মন আকাশের মতো উদার। তোমার কাছে কেউ টাকা চেয়ে, সাহায্য চেয়ে আজ পর্যন্ত ফিরে যায়নি। অন্যের দুঃখে তোমার মন কাঁদে। আমরা মেয়েরা তোমাকে আদর্শ স্বামী বলে জেনেছি। আর আমরা পুরুষরা তোমাকে পরম বন্ধু হিসেবে ভালোবেসেছি। আমরা জানি তুমি তোমার স্ত্রীকে কতটা ভালোবাসতে। আর আমরা জানি, আমরা বিশ্বাস করি না। আর কোনোদিনও বিশ্বাস করব না। আমরা সাক্ষী দেব। আমরা সাক্ষী দেব। স্পেশাল, স্পেশাল। নিউ আলিপুর মার্ডারকে 14 বছরের জেল, 14 বছরের জেল, 14 বছরের জেল। জোর খবর, গরম খবর। আমরা কি জানি না তুমি কত ভালো প্রেমিক, মানে পত্নী প্রেমিক। তা বলে ভেবো না যে আমরা তোমার আর বন্ধু নই। আমরা এখনো তোমার বন্ধু। আমরা তোমার পাশে আছি। তোমার হয়ে আমরা সবাই সাক্ষী দেব। নিশ্চয় দেব। 5 বছর ধরে দেখছি তোমায়। তোমার পরিবিড়ালটা যখন আলাদা হয়ে গেল, তুমি আমার কাছে ফিরে এসে কত যত্ন করে ভালোবেসে ওকে খাওয়াতে দেখেছি সেসব আমরা তো জানি। আর যেবার আমার দিদির মেয়ের পা পুড়ে গেল, তুমি রোজ যেতে ওকে হাসপাতালে দেখতে, রোজ। কতবার তোমাকে বলতে শুনেছি, আমি যদি ডাক্তার হতাম তাহলে মানুষের সব দুঃখ কষ্ট আমি ভুলিয়ে দিতাম। সেই তুমি কিনা এসব ভাবছো? এরকম একটা কাজ তোমার দ্বারা সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। আচ্ছা, তুমি কি এখনো এটা বুঝতে পারছো না জয়, যে এই কাজ তুমি করতে পারো না? এই কাজ তুমি কখনো করতে পারো না। এটা তোমার দ্বারা করা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। হাইকোর্টের সরকারটা, জোর খবর, স্পেশাল খবর, গরম খবর। সরকারটা, হাইকোর্টের সরকারটা। উর্মিলা, 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 তুমি কোথায়? উর্মিলা, 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 তুমি কি অনেক দূরে চলে গেছো? উর্মিলা, তোমার কি আর স্মৃতি নেই? উর্মিলা, একবার এসো। উর্মিলা, একবার এসো। আমাকে আমাকে আমার আমার সত্যিটা বলে যাও। উর্মিলা, আমাকে আমার সত্যিটা বলে যাও। জোর খবর, এক্সট্রা খবর, স্পেশাল খবর। নিউ আলিপুর খুনের আসামি খালাস, জয়ানন্দ খালাস, 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 খালাস।
আমাকে ডাকছিলে? উর্মিলা, 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 তুমি এসে গেছো উর্মিলা? আমাকে আমাকে আমার সত্যটা বলে যাও উর্মিলা। সেদিন যেন হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বাইরে প্রচন্ড বৃষ্টির শব্দ। চোখ মেলে দেখি ঘরে আলো জ্বলছে, আর তুমি বিছানায় উঠে বসে আছো আমার দিকে তাকিয়ে। আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, বসে আছো যে? আমারও না ঘুম ভেঙে গেছিল উর্মিলা। বাইরে এত বৃষ্টির শব্দ, আর আর ঘরটা কি অন্ধকার জানো। আবার তোমাকে খুব দেখতে ইচ্ছা করলো, তাই গিয়ে আলোটা জ্বালালাম। তাই এমন অদ্ভুত ছিল তোমার তাকানো। আমি বলতে যাচ্ছিলাম, কি দেখছো, অমন করে তাকিয়ে আছো কেন? তোমাকে তো কখনো আগে ঘুমন্ত অবস্থায় দেখিনি না। আমরা তো একসাথে ঘুমোতাম, আবার একসাথেই সকালবেলা উঠে পড়তাম। তাই সেদিন তোমাকে ঘুমন্ত অবস্থায় দেখে আমার ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছিল তোমার একটি কোণাও বাইরে পড়ে নেই, যেন তুমি তোমার সবটুকু নিয়ে ঘুমের তলা থেকে উঠে বসেছ। আমি যেন নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম যে আমি ওখানে বসে অতক্ষণ তোমাকে দেখেই চলেছি। কোনো শব্দ নেই, নিস্তব্ধ পুরো, শুধু বৃষ্টির শব্দ ছিল ভেতরে আর বাইরে উর্মিলা। আমিও না মাঝে মাঝে চোখের পাতার ফাঁক দিয়ে তোমাকে দেখছিলাম, ভারী মজা লাগছিল। আমার না নানান রকম ভাবনা মাথায় আসছিল জানো উর্মিলা। আমার মনে হচ্ছিল যে আমি বোধহয় তোমাকে খাঁচায় বন্দি করে রেখে দিয়েছি, জগৎকে বঞ্চিত করে, অনেক চোখের তৃষ্ণাকে অতৃপ্ত রেখে আমি যেন তোমাকে বন্দি করে রেখে দিয়েছি। কিন্তু তারপর ভাবলাম, তোমাকে তো খাঁচায় পুরিনি, খাঁচায় পুরেছি আমি নিজেকে। আর তুমি হলে আমার খাঁচা। আমি তো জগৎকে বঞ্চিত করিনি, জগৎ আমাকে বঞ্চিত করেছে। কেন এমন হলো উর্মিলা? আমার কেন সেই সব মেয়েদের ভালো লাগে না যাদের নিয়ে? আমার কাছে বড়াই করো না তো, আমি যেন তোমাকে চিনি না। বাবা, বিয়ের আগে কত বদনাম শুনেছি। বাবারও না প্রথমে খুব আপত্তি ছিল বিয়েতে, কিন্তু তারপর যখন তোমার সাথে আলাপ হলো, বাবা বললেন, বাহ, ছেলেটি তো ভারী ভালো, যেরম ভদ্র তেমনি বুদ্ধিমান। ওসব আমি যেন ক্ষণে ক্ষণে ভুল বদলাতে পারি জানো। চাকরিতে আমার উন্নতির কারণ কি সাধে? বাজে বকবো না। এই নিজের বদনাম নিজে রটিয়ে বেড়ানো, এই এক অদ্ভুত খেয়াল তোমার। আরে ওসব তুমি সত্য বলে ভেবো না জানো একদম। সেই জন্যই না রাস্তায় ভিখিরি দেখলেই পকেটে তোমার হাত চলে যায়, সিনেমার করুণ দৃশ্যে তুমি কাঁদো। আরে ও তো বিবেকের ঘুষ, রিফ্লেক্স অ্যাকশন, ওসব বেশি মূল্য দিতে যেও না। সে যাই হোক, আমি তোমাকে ভালোবাসি, হলো? উর্মিলা, তুমি কি বুঝতে পারছো না উর্মিলা, ভালোবাসা কত কঠিন। একজনকে ভালোবাসলে আর কাউকে ভালোবাসা যায় না। তুমি কি বুঝতে পারছো না উর্মিলা, যে যে আমি আমার মনে হয়েছিল যে আমার এই ভালোবাসা শুধু তোমাকে নিয়েই, আর সমস্ত ভালোবাসা মিথ্যে হয়ে যাচ্ছে। তুমি কি কখনো বুঝতে পারোনি উর্মিলা? আমার খুব মনে হলো আমার স্বাধীন হতে ইচ্ছা করে। মনে হলো যে আমি খোলা আকাশের নিচে সেই সব মানুষদের সাথে গিয়ে বাঁচবো যারা স্বাধীন। মাথায় ছট করে একটা ঝিলিক খেলে দেব, আর সেই আলোটা ক্রমশ আমাকে অন্ধ করে দিল। আমি তোমার মুখে বালিশ চেপে ধরলাম, তিনটে বালিশ। ও মা, সে তো তুমি দুষ্টুমি করছিলে, আমি কি তা বুঝিনি? আমি তখনই তোমাকে বলতে যাচ্ছিলাম জানো, যে আলোটা নিভিয়ে দাও, এসব ঘুমোই। বোধ হয় হাতটাও বাড়িয়ে দিয়েছিলাম তোমার গলাটা জড়িয়ে ধরবো বলে, কিন্তু হঠাৎ যেন 1000 ছোড়া আমার বুকে এসে বাঁধলো। অসহ্য যন্ত্রণা। ওর মাঝখানে মনে পড়লো, ছোট থেকেই আমার হার্ট খুব দুর্বল, কিন্তু জানো সে কথা তোমাকে কখনো বলা হয়নি। আর বিয়ের পর
পর থেকেই না আমার সব কষ্ট যেন ম্যাজিকের মতো চলে গিয়েছিল। কিন্তু কিন্তু তখন আমি বুঝতে পারলাম আমার মরণের ডাক এসেছে। না না উর্মিলা, তুমি ভুল বলছো। আমি তোমাকে তিনটে বালিশ চাপা দিয়ে তোমার মুখে শ্বাসরোধ করেছি উর্মিলা, শ্বাসরোধ। কি বাজে বকছো? তুমি ঝুঁকে পড়েছিলে আমার মুখের উপর, বুঝতে চেষ্টা করছিলে কি হয়েছে। আমিও না তখন তোমাকে বলতে যাচ্ছিলাম ভালো থেকো বা ওই ধরনের কোনো সাধারণ কথা, কিন্তু এত কষ্ট যে গলা দিয়ে আওয়াজ বেরোলো না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। যাকে তুমি ভেবো না, আমি না বেশি কষ্ট পাইনি। আচ্ছা আমি এবার যাই, তুমি ঘুম। ভগবান, আমি কি কাউকে বিশ্বাস করাতে পারবো না যে এই খুনটা আমিই করেছি। হা ভগবান, হা ভগবান, হা ভগবান। যা, তা কি কখনো হতে পারে? স্পেশাল স্পেশাল এক্সট্রা স্পেশাল খুনি আসামির আত্মহত্যা, জয়ানন্দের আত্মহত্যা, জোর কবর, গরম কবর, গরম কবর, গরম গম। ঠিক লোকটা গড়াই দিল না। এত 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 ভালো, একটা সত্যিকারের ভালো লোক ছিল, সত্যিকারের ভালো লোক। আর আমি অনেক অনেক চেষ্টা করে তাকে বাঁচিয়ে দিয়েছিলাম। একেবারে বাঁচবার যোগ্য মানুষ ছিল কিন্তু না, আসলে বাঁচবার যোগ্য ছিল কমপ্লিটলি না, নিউরোটিক সাইকোটিক অসুস্থ একটা লোক, যাকে মুরগে মারা যেত। আমি তো মামলাটা জিতে গেছি, তাই না? আমার তো এখন পশার বেরিয়েই চলবে, যা হোক যা। কেন 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 তুমি এমন করলে? কেন? আমি তোমার জন্য করিনি উর্মিলা, তোমার জন্য করিনি। আসলে আমি আমার সত্য জানতে না পেরে, আর কোনো উপায় না পেয়ে অজানায় ঝাঁপ দিয়েছি। আমি প্রথমে জানতাম খুনটা আমি করেছি, তাই বললাম। তারপর জানলাম খুনটা আমি করিনি, তা বললাম। কোর্টে দাঁড়িয়ে হলফ করে বললাম আমি খুন করিনি, আগে যা বলেছি তার কিচ্ছু মনে নেই। আমি কি মিথ্যা বলেছিলাম? সত্যটা কি কেউ আপনারা বলতে পারেন? আপনি পারেন আমাকে আমার সত্যের সন্ধান দিয়ে যেতে? কেউ আমাকে সত্যটা বলে গেল না। আমি এখানে এলাম মৃত্যুর পরে, কেউ আমাকে মালা দিয়ে নিয়ে গেল না, কেউ আমাকে নরকে ছুঁড়েও ফেললো না। আমার মৃত্যু তাও অর্থহীন, আমার সত্য তাও আমাকে প্রমাণ দিয়ে গেল না। আমি আজও জানলাম না সত্যটা কি, খুনটা আমি করেছি না করিনি, আমি জানলাম